এ টেল অফ টু সিটিজ বাই চার্লস ডিকেন্স। তো এ টেল অফ টু সিটিজ এটা মূলত হচ্ছে আমাদের চার্লস ডিকেন্সের লেখা একটি ঐতিহাসিক উপন্যাস। এটি 1859 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির পটভূমি ইংল্যান্ডের লন্ডন এবং ফ্রান্সের প্যারিস। এই যে দুইটা সিটির কথা বলা হয়েছে, একটা হচ্ছে ইংল্যান্ডের লন্ডন আর একটা হচ্ছে ফ্রান্সের প্যারিস। এটা পার্ট এ তে প্রশ্ন আসে, শহর দুটার নাম মনে রাখো। আর এখানে তোমাকে ফার্স্ট রেভুলেশন এটা এই সম্পর্কে জানতে হবে। এটা পার্ট বি সি এ বোথ, সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো এর সময়কার সামাজিক যে বৈষম্য, প্রতিশোধ, ভালোবাসা, আত্মত্যাগ, ন্যায় বিচারের বিষয়কে কেন্দ্র করে রচিত। আচ্ছা, তো উপন্যাসটি শুরু হয় একটা বিখ্যাত লাইন দিয়ে। লাইনটা কি? ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম। অর্থাৎ এটি ছিল একই সঙ্গে সবচেয়ে ভালো সময় এবং সবচেয়ে খারাপ সময়। এটা একটা ফেমাস, খুব বেশি রিমার্কেবল কোটেশন। এটা মুখস্থ করে নাও, এখন থেকে এক্সামে ইউজ করবা। এই বাক্যের মাধ্যমে লেখক সেই সময়কার সামাজিক বৈপরীত্য তুলে ধরেছে। তো গল্পের শুরুতে জানা যায় যে ফরাসি চিকিৎসক ডক্টর আলেকজান্ডার ম্যানের দীর্ঘ 18 বছর বাস্তিল কারাগারে বন্দী থাকার পর মুক্তি পান। কত বছর? মাথায় রাখো, 18 বছর। কে? আলেকজান্ডার ম্যানের বাস্তিল কারাগারে। তো তার বন্ধু জার্ভিস লরি তাকে ইংল্যান্ডে নিয়ে আসেন। সেখানে তার মেয়ে লুচি ম্যানেট অনেক বছর পর বাবার সঙ্গে মিলিত হয়। দীর্ঘ কারাবাসের কারণে ডক্টর ম্যানেট মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং জুতা তৈরির কাজ করে সময় কাটাতেন। কিন্তু লুচির ভালোবাসা ও যত্নে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। কিছুদিন পরে ফরাসি যুবক আমাদের হিরো চার্লস ডার্নের বিরুদ্ধে ইংল্যান্ডের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ওঠে। তো আদালতে তার বিচার হয়। আচ্ছা, চার্লস ডার্নে হচ্ছে আলেকজান্ডার ম্যানেটের জামাই আর হচ্ছে তার মেয়ে লুচি ম্যানেটের হাজবেন্ড। এবং সেখানে আইনজীবী সিডনি কার্টন এর চেহারা চার্লস ডার্নের সঙ্গে এতটাই মিল ছিল যে সাক্ষীরা নিশ্চিতভাবে ডার্নেকে শনাক্ত করতে পারেননি। ফলে চার্লস নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পান। আচ্ছা, এটা আমি একটু তোমাদেরকে খুলে বলি। আমাদের এখানে দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে চার্লস ডার্নে আর একটা হচ্ছে সিডনি কার্টন। তো সিডনি কার্টন এবং চার্লস ডার্নে এদের এই 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 ক্যারেক্টার দুটাকে মনে রাখো, পার্ট সি এর জন্য, মানে প্রশ্ন লেখার জন্য ইম্পর্টেন্ট, বা এই নোভেলে খুব রিমার্কেবল ক্যারেক্টার। তো চার্লস ডার্নে এবং সিডনি কার্টনের চেহারার মিল অনেক বেশি। এবং আরেকটা বিষয় হচ্ছে টু দ্য পয়েন্ট, লুচি ম্যানেট আমাদের যে হিরোইন, তো তাকে এই দুইজনই ভালোবাসতো। দুইজনে কি করতো? ভালোবাসতো। বাট লুচি ম্যানেট চার্লস ডার্নিকে বিয়ে করে। আর আমাদের লুচি মানে সিডনি কার্টন লুচি ম্যানেটকে অনেক ভালোবাসতো। তো একটা সময় যখন চার্লস ডার্নে আম মানে একটা বিপদে পড়ে, তখন সিডনি কার্টন কি করে? চার্লস ডার্নেকে বাঁচায় নিজের জীবন বলিদান দিয়ে। কেন জানো? কারণ এই যে তার ভালোবাসা লুচি ম্যানের তার পরিবারকে সেভ রাখার জন্য। সিডনি কার্টন যে এই কাজটা করলো, এই যে একটা আত্মত্যাগ, এটা একটা নাটকের সুন্দর মোমেন্ট। এবং তোমাদের প্রশ্ন আসবে যে, বা আমিও বলবো, এখানে আমাদের লেখক উনি এত সুন্দর করে প্রেম এবং হচ্ছে তোমার এই যে যুদ্ধ, এই দুটা জিনিসকে কম্বাইন করে লেখেন, খুবই সুন্দর। এই বিষয়ে তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো মনোযোগ দাও ক্লাসে, তাহলেই হবে। চার্লস ডিকেন্স এই বিষয়টা খুব বেশি সুন্দর করে লেখেন। তো চার্লস ডার্নে একজন সৎ এবং ভদ্র মানুষ ছিল। চার্লস ডার্নের কথা বলা হচ্ছে, কিন্তু তিনি আসলে ফ্রান্সের অত্যাচারী অভিজাত, এই যে এখানে হবে অ্যাভ্রেমন্ড, হ্যাঁ, অ্যাভ্রেমন্ডি পরিবারের সদস্য। মানে তার চাচারা বা তারা খুব বেশি অত্যাচারী ছিল। তিনি তার পরিবারের নিষ্ঠুরতা ঘৃণা করতেন এবং সেই পরিচয় ত্যাগ করে ইংল্যান্ডের সাধারণ জীবন বেছে নেন। তোমরা যদি একটু ভালোভাবে পড়াশোনা করো, ফ্রান্স রেভলিউশন তো তোমাকে জানতেই হবে। তো ফ্রান্স রেভলিউশন আসলে কেন হয়? ফ্রান্স রেভলিউশন মূলত হয় ওই সময় আমরা দেখতে পারবো যে অভিজাত পরিবার, তো অভিজাত পরিবার বা যারা বড়লোক ছিল, সোজা বাংলা ভাষায় বড়লোকেরা গরিবদের উপর খুব বেশি অত্যাচার করত, নিপীড়ন করত। এবং এই বড়লোক ছিল হচ্ছে আমাদের চার্লস ডার্নের পরিবার। এবং চার্লস ডার্নেও থাকলেও এই জিনিসটা সে মোটেও পছন্দ করতো না। দ্যাটস ওয়াই সে তার নিজের পরিবারকে ত্যাগ করে চলে আসেন। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে লেখক
চার্লস ডিকেন্স দুইটা বিষয় দেখায়, চিত্র দুইটা দেখায়। তোমার ফ্রান্স রেভুলেশন, এই দেখো এটা হচ্ছে ফ্রান্স, তারপর হচ্ছে ফ্রান্স রেভুলেশন। এই যে ফ্রান্স রেভুলেশনের আগের মুহূর্তে আমরা দেখতে পারবো, আগের মুহূর্তে ধরো এটা হচ্ছে আগের মুহূর্ত, মানে বিফোর, বিফোরে আমরা দেখতে পারবো যে বড় লোকদের যে অত্যাচার কিসের উপর, গরিবদের উপর, হ্যাঁ গরিবদের উপর। আবার কিছুক্ষণ পর আফটার ফার্স্ট রেভলিউশন দেখব, যখন হচ্ছে ফার্স্ট রেভলিউশনের পর এদের হাতে ক্ষমতা আসলো অসহায়দের উপর, তারা আবার অত্যাচারিত হয়ে উঠলো, তারা আবার খুব নিষ্ঠুর ভাবে এই বড়লোক লোকজনদেরকে মারা শুরু করে দিল, যে কয়েকজন বেঁচে ছিল। ইভেন এটা আমরা আরো দেখবো, যেমন এই পরিবারে অত্যাচারী পরিবারের সদস্য ছিল চার্লস ডার্নে, তার কিন্তু কোনো দোষ ছিল না, সে নির্দোষ ছিল, তাকে পর্যন্ত তারা ছাড়ে নাই এবং মৃত্যুদণ্ড দেয়। আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি বলবো, ফর্চুনেটলি এই সিডনি কার্টন স্যাক্রিফাইস করে আমাদের লুসি ম্যানেটকে বাঁচিয়ে দেয়। এটাই মূলত আমাদের যদি এটা মনোযোগ দিয়ে জানো হয়ে যাবে। আচ্ছা দেখো, চার্লস ডার্নের বিষয় তো জানলাম, চার্লস ডার্নের বিষয় জানার পর লুসি ম্যানেটের সৌন্দর্য, কোমল স্বভাবের কারণে অনেকেই তাকে ভালোবাসতেন। তো চার্লস ডার্নে এবং সিডনি কার্টন, চার্লস ডার্নি এবং সিডনি কার্টন দুজনেই লুসিকে ভালোবাসতেন, কিন্তু লুসি চার্লস ডার্নিকে বিয়ে করেন। এখন সিডনি কার্টন নিজের ভালোবাসা প্রকাশ করলেও জানতেন যে লুসি তাকে কখনো ভালোবাসবেন না, তবুও তিনি প্রতিজ্ঞা করেন লুচির সুখের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। ইংলিশ লিটারেচারে একটা ফেমাস ক্যারেক্টার, বুঝছো? এই হচ্ছে তোমার সিডনি কার্টন। এদিকে ফ্রান্সের সাধারণ মানুষের উপর অভিজাতদের অত্যাচার চরম পর্যায়ে পৌঁছায়, ফলে শুরু হয় ফরাসি বিপ্লব। জনগণ বিদ্রোহ করে বাস্তিল দুর্গ আক্রমণ করে এবং অসংখ্য অভিজাতকে হত্যা করে। তো এই সময়ে ম্যাডাম ডিফোর্স প্রতিশোধের প্রতীক হিসেবে আবির্ভূত হন। তার পরিবারে একসময় অ্যাভ্রেমন্ড পরিবারের অত্যাচারের শিকার হয়েছিল। অ্যাভ্রেমন্ড হবে, হ্যাঁ মন্ডি বা মন্ড যা ইচ্ছা বলো। তাই তিনি সেই পরিবারের সকল সদস্যকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন। নোট করে নাও, ম্যাডাম ডিফার্স এখানে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এই মহিলার পার্ট এর জন্য ইম্পর্টেন্ট এবং একে নিয়ে বিষয় আছে, একে মনে রাখো। ইনি না প্রতিশোধ পরায়ণ একজন মহিলা ছিল। তোমার হচ্ছে যখন ফ্রান্স রেভলিউশনের আগে অত্যাচারীরা যখন হচ্ছে নিরীহদের উপর অত্যাচার করতো, তখন ইনি ওই বড় লোকদের নামটা নিজে হচ্ছে রুমালের মধ্যে বা একটা কাপড় জাতীয় কোনো কিছুর মধ্যে বুনন করতো, বুনন করে লিখে রাখতো, মানে পরবর্তীতে তার সুযোগ আসলে সে এটা কি করবে, তোমার হচ্ছে প্রতিশোধ নেবে। তাই তিনি সেই পরিবারের সকল সদস্যকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন। এমন সময় চার্লস ডার্নি জানতে পারে যে তার এক পুরনো কর্মচারী গ্যাবেল বিপদে পড়েছে। তাকে সাহায্য করার জন্য চার্লস ফ্রান্সে ফিরে যায়। চার্লস ডার্নিও ভালো মানুষ ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পর তাকে অভিজাত পরিবারের সদস্য হিসেবে গ্রেপ্তার করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। বুঝছো? সো যারা পড়াশোনা আছে এতটুকু বললেই এনাফ। ডক্টর ম্যানেট, আর নিচে একটু ডিটেলস সামারি দিছি, একটা বার শুধু রিডিং দিবা। ডক্টর ম্যানেট তার পুরনো সম্মান প্রভাব ব্যবহার করে চার্লসকে বাঁচানোর চেষ্টা করেন। প্রথমে কিছুটা সফল হলেও পরে ডক্টর ম্যানেটের লেখা একটি পুরনো চিঠি আদালতে পাওয়া যায়। তো সেই চিঠিতে অ্যাভ্রোমনি পরিবারের ভয়াবহ অপরাধের বর্ণনা ছিল, ফলে আদালতে আবারও চার্লসকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এদিকে সিডনি কার্টন নিজের প্রতিজ্ঞা রক্ষা করার সিদ্ধান্ত নেন। ওই যে ভালোবাসার মানুষকে, তার পরিবারকে সে সেভ করবে, তিনি গোপনে কারাগারে প্রবেশ করেন এবং চার্লস ডার্নিকে অজ্ঞান করে তাকে তার জায়গায় নিজে থেকে যান। চেহারার মিল থাকায় কেউ বুঝতেই পারে না বিষয়টা। চার্লস নিরাপদে লুকিয়েও তার পরিবারকে নিয়ে ইংল্যান্ডে পালিয়ে যান। অন্যদিকে সিডনি কার্টন চার্লসের পরিবর্তে গিলোটিনে মৃত্যুবরণ করেন। খেয়াল করো, নোট করে নাও। মৃত্যুর আগে তিনি মনে করেন যে এই আত্মত্যাগের মাধ্যমে তার জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেয়েছে। তার শেষ ভাবনা কি ছিল? ইট ইজ এ ফার ফার বেটার থিং দ্যাট আই ডু দেন আই হ্যাভ ইভার ডান। অর্থাৎ তিনি বিশ্বাস করেন যে জীবনের করা সব কাজের চেয়ে এই আত্মত্যাগই তার সর্বশ্রেষ্ঠ কাজ। খেয়াল করছো? সো এই সামারিটুকু ভালো করে পড়বা, এবং আমি বলি এখানে অল্প কিছু বিষয় যদি খুব বেশি মনোযোগ দিয়ে পড়ো এনাফ। হ্যাঁ, এখানে একটু অনেকের কাছে এই টেল অফ টু কঠিন মনে হয় 19th সেঞ্চুরিজ নোভেলে, তো একটু যদি কিভাবে পড়ো হয়ে যাবে। এখানে মূল বার্তাটা কি, চার্লস ডিকেন্স কি মূল বার্তা আমাদের দিতে চেয়েছে? ভালোবাসা এবং আত্মত্যাগই মানুষের সর্বোচ্চ গুণ। একটু এগুলো রিডিং দিয়ে নিবা। প্রতিশোধ কখনো
কখনো শান্তি আনে না। সামাজিক অবিচার একদিন বিপ্লব ডেকে আনে। মানুষ পরিবর্তিত হতে পারে। আচ্ছা, এই যে মানুষ পরিবর্তিত হতে পারে, এই জন্য নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো। তারপরেই তো তুমি নিজে ভালো থাকলে তো অন্যকে ভালো রাখতে পারবা, তাই না? হোয়াই ডিড চার্লস ডিকেন্স রাইট দিস নোবেল? কেন এই উপন্যাসটি লিখেছেন আমাদের চার্লস ডিকেন্স? সমাজের বৈষম্য এবং অত্যাচার চলতে থাকলে একসময় ভয়াবহ বিদ্রোহ সৃষ্টি হয়, এটা বোঝানোর জন্য। প্রতিশোধ পরিবর্তে ক্ষমা এবং মানবতাই সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে পারে। ভালোবাসা, ত্যাগ, মানবিকতা মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। ধনী গরিব নির্বিশেষে সবাই সমান মর্যাদার অধিকারী। মানুষের জীবনের দ্বিতীয় যুগ, সেকেন্ড চান্স, তোমার এবং আত্মশুদ্ধি সম্ভব। আচ্ছা, কি ফ্যাক্ট দেখে নেব। ফুল টাইটেল এ টেল অফ টু সিটিজ, অথর হচ্ছে চার্লস ডিকেন্স। জন্মগ্রহণ করেন 1812 সালে, মারা যান 1870 সালে। জনরা হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশন, মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট। টাইম এবং প্লেস রাইটার, অ্যান্ড এটা হচ্ছে 1859 সালে লন্ডনে লেখা হয়। টোনটা দেখে নিও, চিটিং। টাইম চিটিং হচ্ছে তোমার বিটুইন 1775 অ্যান্ড 1793। আচ্ছা, প্লেস সিটিং তো আমরা জানি লন্ডন এবং প্যারিস। ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নেই, খুব ইম্পর্টেন্ট। ব্যাকগ্রাউন্ড কিনোট একটু মাথায় রাখো। আচ্ছা, চার্লস ডিকেন 1859 সালে তোমার হচ্ছে এ টেল অফ টু সিটিজ উপন্যাসটি লিখেছেন। আমরা অলরেডি জানি এটি ফরাসি বিপ্লবের উপর ভিত্তি করে রচিত। ফরাসি বিপ্লব ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং এই যে ফরাসি বিপ্লব কি একটু জেনে নিই আমরা, খুব ইম্পর্টেন্ট, এবং সামাজিক আন্দোলন যা 1789 থেকে 99 সালের মধ্যে সংগঠিত হয়। আর ঠাডা মুখস্থ করে নিবা এটা, হ্যাঁ। সেই সময় ফ্রান্সের শাসন করেছিল একজন নির্মম রাজা। ধনী জমিদাররা সমস্ত ক্ষমতার তোমার হচ্ছে উপভোগ করতো, আর সাধারণ মানুষ অসহায় অবস্থায় কষ্টে জীবনযাপন করতো। তো তাদের জীবনে কোনো অধিকার বা ন্যায় ছিল না। বিপ্লব শুরু হয় যখন মানুষ বাস্তিল জেলে হামলা করে, যা শাসক শক্তি বা অত্যাচারের প্রতীক ছিল। একই ঘটনা দীর্ঘ এবং রক্তক্ষয়ী সংগ্রামের সূচনা করে। তো মানুষের স্বাধীনতা, সমতা এবং ন্যায় চেয়েছিল। পরে রাজা লুই 16কে বন্দী করা হয় এবং পাবলিকভাবে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। সেটি ফ্রান্সের রাজতন্ত্রের অবসান নির্দেশ করে। এগুলো একটু দেখে নিও, খুব বেশি ইম্পর্টেন্ট না, হ্যাঁ। কি নোটটা খুব বেশি ইম্পর্টেন্ট, এখানে যা যা দিব যে কোনো একটা শর্ট নোট তো আসবে। যেমন ফরাসি বিপ্লব পড়ে নিবা, হ্যাঁ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে জানি তুমি পরীক্ষা দিতে যাবা যদি এ টেল অফ টু সিটিজ থেকে লিখতে চাও। তারপরে দেখো নিঃস্বার্থ ভালোবাসা কার কার, এই যে সিডনি কার্টন যে নিজের জন্য নিজের ভালোবাসার জন্য নিজের জীবন উৎসর্গ করলো। কেন করলো? যে লুচির পরিবারটা সেভ হবে, যেহেতু লুচির স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। স্বামী না থাকলে তার বাচ্চা ছিল, কি অবস্থা হবে। তো এই জিনিসটাকে এখানে কি করবা, দেখাবা, ওই কাহিনীটা দিবা। সামারি পড়লেই আনা, নিঃস্বার্থ ভালোবাসা। টেলিসন ব্যাংক খুব ইম্পর্টেন্ট, এক সালে না আসলে পরের সালে আসে। পার্ট বি এর জন্য উপন্যাসে টেলিসন ব্যাংক বারবার আসে। এই দেখো, এটি পুরনো ঐতিহাসিক সিম্বলিজম। ব্যাংকটি ছোট, অন্ধকার এবং সেকেলে ধাঁচে। মিস্টার লরি সারা জীবন সেখানে কাজ করেন। মিস্টার লরিকে একটু মনে রাখিও, এই আবার ইম্পর্টেন্ট এই টেলিসন ব্যাংকের জন্যই। আচ্ছা, তিনি অনুগত, শান্ত এবং বাস্তববাদী। এটি ইংল্যান্ডের প্রতীক, যা স্থিতিশীল কিন্তু পরিবর্তন খুব ধীরগতি সম্পন্ন। সো বিপ্লবের সময় এটি নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়। লুচি, তার বাবা এবং অন্যান্য বিপদের সময় এখানে অবস্থান করেন। এই ব্যাংক লন্ডন এবং প্যারিসকে যুক্ত করে। টেলিসন ব্যাংকের মাধ্যমে ডিকেন্স দেখিয়েছেন কঠিন সময়েও ব্যবসা, কর্তব্য, বিশ্বাস টিকে থাকতে পারে। চারপাশের পৃথিবী বদলেও টেলিসন ব্যাংক শিলার মতো অটল থাকে। বাস্তিল দুর্গে আক্রমণ। আচ্ছা, বাস্তিল দুর্গ একটি মোড় ঘোরানো মুহূর্ত, খুব ইম্পর্টেন্ট, খুব 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 এটাও মাথায় রাখবা। এই কারাগার ছিল অত্যাচারের প্রতীক। অর্থাৎ ডক্টর ম্যারেট এখানে 18 বছর কষ্ট ভোগ করেছে। যখন জনতা এখানে হামলা করে, তারা প্রতিশোধ নিতে চায়। সো ডেফার্স ওই যে আক্রমণের নেতৃত্ব দেন। ম্যাডাম ডেফার্স ক্রোধে পূর্ণ, মনে আছে? আমি উপরেই ম্যাডাম ডেফার্স এর কথা বলছি। সে এভারমন্ডি পরিবারকে ধ্বংস করার প্রমাণ খুঁজতে ডক্টর ম্যানেটের পুরনো কক্ষ খুঁজে বেড়ায়। সো এটা একটু দেখে নিবা। তারপর ভাঙা মদের পাত্র, খুব ইম্পর্টেন্ট, দেখে নিবা। এটা নিয়েও পার্ট বি আসে। উপন্যাসের শুরুর দিকের এক দৃশ্য, একটি মদের পিপে মানে পানি বা মদ রাস্তায় ভেঙে যায়। সো এখানে দেখানো হয় গরিব মানুষ মাটি থেকে মদ পান করার জন্য ছুটে আসে। তাদের হাত ও মুখ লাল হয়ে যায়। ডিকেন্স লিখেছেন সময় আসবে যখন সেই মদও রাস্তাঘাটের পাথরের উপর ঢলে পড়বে।
এটি রক্তের প্রতীক। লাল মদ বিপ্লবের সহিংসতার পূর্বাভাস দেয়। আচ্ছা, ম্যাডাম ডিফোর্সের বুনন খুব, এটা তো আরো ইম্পর্টেন্ট। ম্যাডাম এগুলো প্রশ্নের মধ্যে এগুলো আসবে হয় পার্ট এ তে, তো এখান থেকে ইনফরমেশন পাবাই। বিসি তে ঘুরে ফিরে এগুলো আনতে হবে, তোমাকে পড়তে হবে, বুঝছো? জিনিসগুলো মাথায় রাখবা। ম্যাডাম ডিফার নীরব কিন্তু বিপজ্জনক চরিত্র। সে সবসময় বুনন এবং সেলাই করে, কিন্তু সে কোনো আনন্দের জন্য সেলাই সে কিন্তু সে কোনো আনন্দের জন্য এই সেলাই করে না। মানে সে মৃত্যুদণ্ডের জন্য চিহ্নিত মানুষের নাম বুনে সেলাই করে রাখে। তার বোনা কাজই তার অস্ত্র, যা শীতল, নীরব এবং প্রাণঘাতী। সে কখনো অতীত ভোলে না। যেমন এভা নদী পরিবারের হাতে তার পরিবার কষ্ট সহ মানে সহ্য করেছে। এখন সে তার প্রতিশোধ চায়। এই জন্য এই যে তোমার চার্লস ডিকেন্সকে কি করে প্রতীক, দেখো তো, এটা আরেকটু পড়াই দিচ্ছি, আঘাত করে। এবং ডিকেন্স এই প্রতীকের মাধ্যমে ব্যক্তিগত যন্ত্রণা কিভাবে চরম নিষ্ঠুরতার রূপ নেয় তা তুলে ধরেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো মেজর ক্যারেক্টার গুলো আমরা দেখে নেই। কি নোট গুলো এখানে সব তোমরা আয়ত্তে রাখবা, নোটের মধ্যে লিখে নিও। আচ্ছা, তারপরে খেয়াল করো চার্লস ডার্নে, আহ ইনি আমাদের হিরো। সিডনি গার্টন, আদার্স ইম্পর্টেন্ট ক্যারেক্টার, লুচি ম্যানেট, এই তো হিরোইন। ডক্টর আলেকজান্ডার ম্যানেট, লুচি ম্যানেটের বাবা। শুরুতেই তাকে দেখতে পারবো, সে একজন ডাক্তার ছিল, কিন্তু তাকে খুব বেশি অত্যাচার করে অভিজাত পরিবার। এবং মানে আমি একটু বলি, আমরা দেখতে পারবো উনি একটা খুনের সাক্ষী ছিল। হ্যাঁ, যখন উনি একটা খুনের সাক্ষী ছিল, তো এনাকে তোমার বলা হয় তুমি এটা ডিনাই করবা বা হাইড করবা। তো ইনি তো ভালো মানুষ ছিল, বলছেন না আমি বলে দিব। তো ইনি যখন ওদের অন্যায়ের সঙ্গে সহমত হয়নি, তখন তাকে জেলে বন্দি করে এবং লোকটাকে এতটাই টর্চার করে উনি মানসিক ভারসাম্য হারা। 18 বছর পর দেখে উনি জুতা সেলাই করতেছিল। আচ্ছা, তারপরে দেখো মনসিওর ডেফার্স, ইনি। তারপর ম্যাডাম টেরেস ডেফার্স, তারপরে জার্ভিস লরি, জেরিক হানশন। তো এই আটটা মেজর ক্যারেক্টার একটু আয়ত্তে রাখতে হবে। মাইনর ক্যারেক্টার গুলো একটু দেখে নিও। হ্যাঁ, এখানে তোমার একটু দেখে নিও। এটা হলো টু সিটিজের ফুল সামারি। এই ফুল সামারিটা তোমরা, আমি লাইন বাই লাইন পড়াবো না, আমি অলরেডি মূল বিষয়টা তোমাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে প্রশ্ন সলভ করাবো। এটা 2 থেকে 3 মিনিট, বড়জোর সর্বোচ্চ 5 মিনিট সময় নিয়ে একটা রিডিং দিবা। রিডিং দিলেই এনাফ, সুন্দর করে গোছানো হবে, প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। ইভেন এটা থেকেই পার্ট এবিসি কমন পাবা এই ইনফরমেশন থেকে। থিমগুলো জেনে নেই। রিবার্থ অ্যান্ড নিউ লাইফ, অর্থাৎ পুনর্জন্ম এবং নতুন জীবন। থিম থেকে পার্ট সিতে প্রশ্ন আসবে, বুঝছো? থিম জানতে হবে। অর্থাৎ উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? পুনর্জন্ম, রিজারাকশন। এটা থেকে প্রশ্ন আসবে। ডক্টর ম্যানে 18 বছর জেলের পর স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পান। লুচি ভালোবাসা তাকে সুস্থ হতে সাহায্য করে। সো সিডনি কার্টনও তার আত্মত্যাগের মাধ্যমে নতুন জীবন খুঁজে পান। তিনি চার্লস জার্নিকে বাঁচানোর জন্য মারা যান। তার মৃত্যু তার ব্যর্থ জীবনকে অর্থপূর্ণ করে তোলে। সো তোমার হচ্ছে কার্টন এক খ্রিস্ট সদৃশ চরিত্র হয়ে ওঠে। দ্য ইম্পর্টেন্ট অফ স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস কেন আমরা দেখলাম না? সিডনি কার্টন স্যাক্রিফাইস করে, আত্মত্যাগ করে। কাকে? তোমার হচ্ছে একটা স্ট্রং পার্ট অফ নোভেলের মধ্যে সিডনি কার্টন তার গার্লফ্রেন্ড বা ভালোবাসার মানুষের জন্য, সেটা শুধু তার জন্য না, তার ফ্যামিলিকে করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, মানে সেভ রাখার জন্য কিভাবে নিজের জীবনটা বলিদান দেয়। তো এই জিনিসটা এখানে জানলেই হবে। আচ্ছা, তারপর ভায়োলেন্স অ্যান্ড রিভেঞ্জ, সহিংসতা এবং প্রতিশোধ। যেমন এখানে কে জানো, এখানে কোন ক্যারেক্টার? ডিকেন্স ফরাসি বিপ্লবের দুটি দিক দেখিয়েছে। ধনীরা দারিদ্র্যের উপর অত্যাচার করেছিল, পরে তাদের প্রতিশোধ ভয়ঙ্কর হয়ে ওঠে। আবার ম্যাডাম ডিফোর শান্তি নয়, রক্ত চায়। জনতা অন্যের মৃত্যুর আনন্দ উপভোগ করে। গিলোটিনের ভয়ে অস্ত্র হয়ে ওঠে। ভয়ে। তারপর ডিকেন্স অন্ধ প্রতিশোধের বিরুদ্ধে সতর্ক করেছেন। ঘৃণার জন্ম দেয়। মানুষ অন্যায়ের বিরুদ্ধে অন্যায় করে, তখন ন্যায় হারায়। এই বিষয়টি শেখা যায় প্রকৃতির পরিবর্তনের জন্য শুধুমাত্র রাগ নয়, ভালোবাসাও দরকার। যা প্রত্যেকটা ভাষা যে আমি উচ্চারণ করতেছি সবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা মনোযোগ দিয়ে করে গেলেই লিখতে পাবা। আচ্ছা, প্লাস কনফ্লিক্ট অ্যান্ড সোশ্যাল ইনজাস্টিস, এটা দেখতে পারি। যেমন ধনীরা আরামে বাস করে, দরিদ্ররা কষ্টে বাস করে। তারপর লাভ অ্যান্ড ফ্যামিলি, হার্লিং পাওয়ার, ভালোবাসা এবং পরিবার, নিরাময়ের শক্তি। মানে লুচি মানে পরিবারের হৃদয়, তার ভালোবাসা অন্যদের শান্তি দেয়। তিনি তার বাবাকে কারাগারে কষ্ট থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করেন। তিনি তার স্বামীকে বিচার চলাকালে সাহস দেন। স্যাম্পল গুলো দেখো। দ্য গোল্ডেন থ্রেড মানে সোনালী সুতো, যেমন লুচি ম্যানেটের প্রতীক। এটি এটি কি? ভালোবাসা, আশা,
তারপরে হচ্ছে ঐক্য এবং পারিবারিক বন্ধনের প্রতীক। তারপরে হচ্ছে গিলোটিন কি? মৃত্যু, সন্ত্রাস, প্রতিশোধ এবং ফরাসি বিপ্লবে নিষ্ঠুরতার প্রতীক। মদ কি? রাস্তায় ছড়িয়ে পড়া মদ ভবিষ্যতের রক্তপাত এবং রেভলিউশন বা বিপ্লবের প্রতীক। ন্যাটিং, বোনা, ম্যাডাম ডিফোর্স, বোনা কাপড়, প্রতিশোধ, মৃত্যু এবং অনিবার্য ভাগ্যের প্রতীক। বলি নাই এই মহিলা এখানে খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার হচ্ছে ইকোয়িং ফুটস্টেপস, প্রতিধ্বনির পদধ্বনি, আসন্ন বিপদ, ভবিষ্যতের পরিবর্তন এবং ফরাসি বিপ্লবে আগমনের প্রতীক। দ্য ব্রোকেন ওয়াইন ট্যাক্স, হ্যাঁ, ভাঙা মদের কৃপা, দেখে নিবা। তারপর শু মেকিং, জুতা তৈরি। ওই যে এটা কি? ডক্টর ম্যারিটের জুতা তৈরি, মানসিক যন্ত্রণা, বন্ধুত্ব, স্মৃতি এবং ট্রামার প্রতীক। আচ্ছা, এখন আমরা পার্ট সি পড়বো। প্রিভিয়াস কিছু কোশ্চেন সলভ করবো আমরা। দেখো প্রশ্নে কি চাইছে, হাউ ডাজ ডিকেন্স কানেক্ট লাভ অ্যান্ড ওয়ার ইন এ টেল অফ টু সিটিজ। অর্থাৎ এই প্রশ্নে জানতে চেয়েছে উপন্যাসটি লাভ এবং যুদ্ধ, ফরাসি বিপ্লব, ওয়ার কিভাবে একসঙ্গে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ যুদ্ধের ধ্বংসের মধ্যে কিভাবে ভালোবাসা, মানবতা ও আত্মত্যাগ টিকে থাকে তা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এটা একটু দেখবা যে চার্লস ডিকেন্স যে টেল অফ টু সিটি যে ভালোবাসা, আমি জাস্ট ক্লিয়ার একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদের বোঝাচ্ছি। আর সবসময় প্রশ্নের মধ্যে কি চাইছে, কিভাবে অ্যান্সার করবা, এটা জানলেই হলো। এখানে কি নোট পড়ো, বাংলা সামিটা ভালো করে পড়ো, মেজর ক্যারেক্টার আয়ত্ত রাখো, থিম স্যাম্পলিজম পড়ো, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করো। অ্যানাফ, অ্যানাফ, সিরিয়াসলি অ্যানাফ, আর কিছু লাগবে না। একদিকে ফরাসি বিপ্লব মানুষের জীবনের ধ্বংস, মৃত্যু, ভয়ের প্রতিশোধ নিয়ে আসে, অন্যদিকে ভালোবাসা মানুষের মধ্যে আশা, সাহস এবং আত্মত্যাগের শক্তি জাগিয়ে তোলে। তারপর দেখো এই প্রশ্নটা একটু পড়ে নিবা। হ্যাঁ, ইচ টেল অফ পুচিটিজ ইজ এ হিস্টোরিক্যাল নোভেল। প্রমাণ করতে হবে যে কেন এই উপন্যাসটি হিস্টোরিক্যাল নোভেল। কেন বলো? হ্যাঁ, এই টেল অফ পুচিটি একটি ঐতিহাসিক উপন্যাস। এটা ইন্ট্রোতেই অ্যাড করে দিবা। তারপরে উপন্যাসটি পটভূমি কত সালে দেখে বলে দিবা, ফ্রান্স এবং ইংল্যান্ডে। এর কেন্দ্রে রয়েছে ফরাসি বিপ্লব, যা বাস্তব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বাস্তিল দুর্গ আক্রমণ, গিলোটিনের মৃত্যুদণ্ড, অভিজাতদের অত্যাচার, সাধারণ মানুষের বিদ্রোহ এসবই ঐতিহাসিক ঘটনার ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। যদিও ডক্টর ম্যানেট, সিডনি কার্টন, লুচি, চার্লস রানের মতো চরিত্রগুলো কাল্পনিক, তাদের জীবন বাস্তব এবং ঐতিহাসিক ঘটনার সঙ্গে গভীরভাবে যুক্ত। শোনো, এখানে কাল্পনিক কিছু বিষয় আছে, যেমন ক্যারেক্টারগুলা, কিন্তু রেভলিউশন কিন্তু এখানে ফাটাফাটি, মানে এটা বাস্তব। যেমন আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, ফ্রান্স রেভলিউশনও হয়েছিল। এক্সামিন করো দ্য থিম অফ রিজারাকশন ইন টেল অফ টু সিটিজ। থিম থেকে প্রশ্ন হচ্ছে পুনর্জীবন বা নতুন জীবন লাভ। কে বলতো? রিজারাকশন হলো উপন্যাসের অন্যতম প্রধান থিম। যেমন ডক্টর ম্যানেট 18 বছর কারাগারে বন্দী থাকার পর মুক্তি পায়, মেয়ের সেবা যত্ন করে নতুন লাইফ ফেরায় দেয়। চার্লস ডার্নে মৃত্যুদণ্ড প্রাপ্ত হলেও সিডনি কার্টন তাকে আত্মত্যাগের কারণে নতুন জীবন পান। সবচেয়ে বড় পুনর্জন্ম হলো সিডনি কার্টনের। তিনি শুরুতে হতাশ, উদ্দেশ্যহীন এবং আত্মবিশ্বাসহীন মানুষ ছিল। ওই যে প্রেমের লোক মানুষকে পায় নাই এবং ও মিনিংলেস ছিল, মদ টদ খাইতো আর কি, নেশা করতো। কিন্তু নিজের জীবন উৎসর্গ করে তিনি মানে নৈতিক এবং স্পিরিচুয়ালি পুনর্জন্ম লাভ করে। তো ডিকেন্স দেখিয়েছে ভালোবাসা, ক্ষমা এবং আত্মত্যাগ মানুষের জীবনে নতুন সূচনা এনে দিতে পারে। হোয়াট ইজ ডিকেন্স অ্যাটিটিউড টুয়ার্ড দ্য ফ্রান্স রেভলিউশন। অর্থাৎ প্রশ্নে কি চাইছে দেখো তো, ডিকেন্স ফরাসি বিপ্লবকে কিভাবে দেখেছেন, অর্থাৎ সমর্থন করেছেন নাকি সমালোচনা করেছেন, এটা ব্যাখ্যা করতে হবে। মেইন অ্যান্সারটা দেখো, ডিকেন্স ফরাসি বিপ্লবের কারণে সমর্থন করলেও এর সহিংসতা এবং প্রতিশোধের নীতিকে কি করেন না, সমর্থন করেননি। তিনি দেখিয়েছেন যে অভিজাতদের দীর্ঘদিনের অত্যাচার, শোষণ ও বৈষম্যের কারণে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। তাই জনগণের ক্ষোভ ছিল যৌক্তিক, কিন্তু বিপ্লব শুরু হওয়ার পর সাধারণ মানুষও অত্যন্ত নিষ্ঠুর হয়ে ওঠে। গিলোটিনের নির্বিচারে হত্যা, প্রতিশোধ এবং সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠিত হয়। ম্যাডাম ডিফোর্ট এই অন্ধ প্রতিশোধের প্রতীক। আচ্ছা, কম্পেয়ার করতে বলছে এবং কন্ট্রাস্ট করতে বলছে সিডনি কার্টন এবং চার্লস ডার্নি, এই দুজনকে। এখানে তোমার একটু টেকনিক্যালি অ্যান্সার দিতে হবে। ওদের যে মিল আছে, মিলও দেখাইতে হবে এবং এদের লাইফে কিছু পার্থক্য আছে, এই পার্থক্যটাও দেখাইতে হবে। যেমন সিডনি কার্টন এবং চার্লস ডার্নির চেহারা প্রায় একই রকম হলেও তাদের ব্যক্তিত্ব সম্পূর্ণ কি ছিল, ভিন্ন ছিল। যেমন চার্লস ডার্নি সৎ ছিল, পরিশ্রমী ছিল, আত্মসম্মানবোধ সম্পন্ন ছিল, দায়িত্বশীল ব্যক্তি ছিল। তুমি সামারি জানলে সুন্দর করে লিখতে পারবা। একটা ইন্ট্রো দিবা, তারপর সিমিলারিটি নিয়ে হচ্ছে 3টা প্যারা দিলা, আবার মিল নাই মানে ডিফারেন্ট যে বিষয়টা আছে ওটা নিয়ে 3টা প্যারা দিলা, কনক্লুশন দিলা, 8টা প্যারা। তারপরে হচ্ছে তুমি সুন্দর করে এখানে করলা, ওই যে সামনে একটা যে মানে প্রথম লাইনটা একটা কোটেশন মনে আছে, লাস্টে কি আছে, হ্যাঁ,
তো এই যে কোটেশন চাইলে দিতে পারো, হাতের লেখা ভালো করো, ৬, ৬.৫ বা ৭ পেজ গোছায় লেখো, ইনশাআল্লাহ এক্সাম ভালো হবে। হাউ ডা চার্লস ডিকেন্স গ্লোরিফাই সেলফ স্যাক্রিফাইস ইন এ টেল অফ টু সিটিজ, অর্থাৎ ডিকেন্স আত্মত্যাগ কিভাবে মহান বা মহিমান্বিত হিসেবে তোমার দেখিয়েছেন তা ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ আত্মত্যাগ উপন্যাসের অন্যতম প্রধান বিষয়। সিডনি কার্টন লুসিকে গভীরভাবে ভালোবাসলেও তিনি জানতেন যে লুসি তাকে কখনো ভালোবাসবেন না। তবুও তিনি লুসির সুখের জন্য নিজের জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন। যখন চার্লস ডানের মৃত্যুদণ্ড হয় তখন কার্টন নিজের জীবনের কথা না ভেবে তার জায়গায় গিলোটিনের মৃত্যুবরণ করেন। এই আত্মত্যাগের মাধ্যমে তিনি শুধু চার্লসের জীবনেই রক্ষা করেন না, বরং লুচি ও তার পরিবারের ভবিষ্যতও বাঁচিয়ে দেন। সো কার্টুনের শেষ কথা কি ছিল? ইট ইজ এ ফার ফার বেটার থিং দ্যাট আই ডু দেন আই হ্যাভ ইভার ডান, অর্থাৎ প্রমাণ করো যে তিনি আত্মত্যাগের মাধ্যমে জীবনের প্রমাণ কি করে, যে তিনি স্যাক্রিফাইসের মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেয়েছেন। সো ডিকেন্স দেখিয়েছেন যে মানে তোমার হচ্ছে নিঃস্বার্থ আত্মত্যাগ মানুষের সর্বোচ্চ গুণ। আর একটা বিষয় বলি, যারা একেবারেই পরীক্ষার হলে গিয়ে ভুলে যাও, তারা ইউনিভার্সাল পার্সিটা একটু আয়ত্তে নিয়ে যাবা। সেখানে দেখো সুন্দর করে ইন্ট্রোটা দেওয়া আছে, তারপর হচ্ছে সুন্দর হুবাহু এই কোশ্চেনটা লিখে দিলে ৫ থেকে ৫.৫ পাবা, মানে পাশের অ্যান্সার পাবা তুমি, বুঝছো? আর ফাইনাল ইয়ারে রিস্ক নেওয়ার দরকার নেই, এটা তুমি প্রোটেকশন হিসেবে নিবা। সো সুন্দর করে একটা ইন্ট্রো সবখানে লিখবা, যেমন চার্লস ডিকেন্সের জন্ম মৃত্যুটা দিয়ে দিছি, এটা একটা গ্রেটেস্ট ইংলিশ নোভেল, মানে কে নোভেল, উনি গ্রেটেস্ট ইংলিশ নোভেলিস্ট এবং নান ফর হিজ ভিভিড স্টোরি টেলিং, সোশ্যাল ক্রিটিসিজম অ্যান্ড এক্সপ্লোরেশন অফ হিউম্যান ইমোশন। তার হিজ নোভেলের টেল অফ টু সিটিজ, এটার পাবলিশ ডেটটা পাশে দিয়ে দিচ্ছি। একটা হিস্টোরিক্যাল নোভেল, মানে দেখো জনরাটাও দিয়ে দিচ্ছি, যে সুন্দর করে অল্প কিছুর মধ্যে এত সুন্দর করে দিছি, তো শিক্ষক মার্ক দেবে না? তো গোছানো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই যে সুন্দর এইটা যদি পড়ো, নিচে বাংলা দেওয়া আছে, আগে বাংলাটা পড়ে দেন হচ্ছে ইংরেজি ২ বার রিডিং দিবা, তারপর নিজের মতো করে লিখবা, ইনশাল্লাহ ভালো হবে। আবারও বলি, এই টেল অফ টু সিটিজ যখন পড়বা, আগে তুমি প্রিভিয়াস কোশ্চেন পড়বা, তারপর সামারি পড়বা, বাংলায় ডিটেলস সামারিটা পড়ে নিজের মতো নোট নিবা, মেজর ক্যারেক্টার, থিম, সিম্বলিজম জানবা, ইনশাল্লাহ এখান থেকে যেভাবে কোশ্চেন